ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আগের দিন আমরা সেট 8 কমপ্লিট করেছি। আজ থেকে শুরু হচ্ছে সেট 9। তোমরা এইগুলো কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করে নাও। এগুলো থেকে এইচএসে তোমরা কমন পাচ্ছ। প্রথম কোশ্চেন কি বলেছে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত। এটি সংখ্যাগত ধর্ম। তাহলে দেখাচ্ছে বলতে বলেছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম। দেখো উত্তরটা, নির্দিষ্ট উষ্ণতায় দুটি পৃথক পাত্রের প্রত্যেকটিতে 1 লিটার বা 1000 সিসি আয়তনের একটি নির্দিষ্ট দ্রাবক নেওয়া হয়েছে এবং দুটি পৃথক অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবক এ আর বি সমমোল পরিমাণে পৃথক পৃথকভাবে পাত্রটিতে দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করা হলো। দ্রবণ দুটির বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান নির্ণয় করে দেখা গেল যে প্রতি ক্ষেত্রেই মানটা একই হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের প্রকৃতিরও নির্ভর করছে না, কারণ ভিন্ন দ্রাবকটা একই কিন্তু দ্রাবটা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি সমমোল পরিমাণ হয় তাহলে দ্রাবের প্রকৃতিরও নির্ভর করছে না, কিন্তু দ্রাবের মোল সংখ্যা অর্থাৎ কত মোল দ্রাব যোগ করেছে তারপর কণা সংখ্যার উপর নির্ভর করছে। সুতরাং এটি একটি সংখ্যাগত ধর্ম। পরের কোশ্চেন অথবাই বলেছে অভিস্রাবণ চাপ সংগত ভ্যান টবের সূত্রগুলো লিখতে। তিনটে সূত্র আছে। প্রথম সূত্র, নির্দিষ্ট উষ্ণতায় অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রাবণ চাপ তার মোলার গাঢ়ত্বের সমানুপাতিক, অর্থাৎ পাই ভ্যারিস উইথ সি। দ্বিতীয় সূত্র বলছে পাই ভ্যারিস উইথ টি উষ্ণতার সাথে সমানুপাতিক। আর তারপরের পয়েন্টটা বলছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণগুলির বাষ্পচাপ একই হবে, অর্থাৎ পাই ভ্যারিস উইথ সিটি, অর্থাৎ পাই ইকুয়াল টু আর সিটি। এর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। পরের কোশ্চেন, সাবানের ফেনায় বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কি? এটা ওদের রিপিট হলো, অন্য কোনো চ্যাপ্টারে ছিল। সাবানের ফেনায় বিস্তার হচ্ছে বায়ু বা গ্যাসীয়, বিস্তার মাধ্যম তরল বা সাবানের জলীয় দ্রবণ। গরম জলে ধীরে ধীরে FeCl3 যোগ করে কী হবে? গরম জলে ধীরে ধীরে FeCl3 যোগ করলে ও আর্দ্র বিশ্লেষিত হয়ে FeOH সল উৎপন্ন করবে। এটা কিন্তু তুমি ভালো করে দেখবে, এটা ফল নয়, এটা সল। যত সল তাতে লেখাটার জন্য তো বুঝতে অসুবিধা হবে। সল উৎপন্ন করবে। পরে কোশ্চেন, NCl3 ও PCl3 উভয় একই প্রকার যৌগ হওয়া সত্ত্বেও আর্দ্র বিশ্লেষণে ভিন্ন ভিন্ন বিক্রিয়া তৈরি করে কেন? দেখো উত্তর তোমরা এখানে দেখে নাও, সেট করে টুকে নাও, ভিডিওটা পজ করে আমি উত্তরটা বুঝিয়ে দিচ্ছি। NCl3-তে নাইট্রোজেনের কোনো ডি কক্ষক নেই, আছে Cl পরমাণুর ডি কক্ষক। ফলে এই Cl পরমাণুর ফাঁকা ডি কক্ষকে জলের অণু নিঃসঙ্গ ইলেকট্রোজের গ্রহণের মাধ্যমে এরা আর্দ্র বিশ্লেষিত হয়। ফলে এক্ষেত্রে তৈরি হয়ে যায় HOCl আর অ্যামোনিয়া। কিন্তু PCl3-তে ফসফরাস এবং ক্লোরিন উভয়েরই ফাঁকা ডি কক্ষক রয়েছে। ফলে এক্ষেত্রে পি এর ফাঁকা ডি কক্ষকগুলোর নিঃসরিত গ্রহণ করে, এর ফলে যেটা তৈরি করা হয় H3PO3 এবং HCl উৎপন্ন করে। তাহলে NCl3-তে ক্লোরিনের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠিত হয়েছিল, এখানে ফসফরাসের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠিত হয়েছিল। সেই কারণে দুটো আর্দ্র বিশ্লেষণে ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া যায়। পরের কোশ্চেন, NCl3 আর্দ্র বিশ্লেষিত হয় না, NF3 হয় না। এটা ঠিক আগের উত্তরটার মতোই, কারণ এখানে কি হয়েছিল, NCl3 ক্ষেত্রে ক্লোরিনের ওপর ফাঁকা ডি কক্ষক রয়েছে, ওখানে জলের অণু সংযোজন করে ও আর্দ্র বিশ্লেষিত হচ্ছে। কিন্তু NF3-তে নাইট্রোজেনেরও ডি কক্ষক নেই, এফেরও ডি কক্ষক নেই, ফলে কারোর সাথে ও অসমযোজী বন্ধন গঠন করতে পারছে না, ফলে আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না। পরেরটা বলেছে PtCN(2-) আয়নটা কি পরাচৌম্বকীয় ধর্ম দেখাবে? উত্তর হচ্ছে না, আয়নটা পরাচৌম্বকীয় ধর্ম দেখাবে না। কেন দেখাবে না? না, এখানে CN-টা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রভাবে এই পিটির যে D5D8 যে বিজোড় ইলেকট্রন রয়েছে সেটা জোড়বদ্ধ হয়ে যাবে CN-এর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য। এর ফলে ও DsP2 সংকর আয়ন গঠন করবে এবং এটা হবে স্কয়ার প্ল্যানার। তো এই কারণেই কোনো বিজোড় ইলেকট্রন না থাকায় যৌগটি পরাচুম্বকীয় ধর্ম দেখাবে না।
পরেরটা বলেছে গ্লুকোজের মিউটারোটেশন বলতে কি বোঝো? মিউটারোটেশন জিনিসটা কি? কোনো একটা দ্রবণ রেখে দিলে ওর যে আলোক মানে আলোকের যে আবর্তনের মান সেটা সময় সঙ্গে পরিবর্তিত হবে, দিয়ে একটা স্থির মানে আসবে, এটাকে বলছে মিউটারোটেশন। যেমন ডিগ্লুকোজের ক্ষেত্রে কি হয়, এটা মিউটারোটেশন দেখাবে। প্লাস ডিগ্লুকোজের যদি রেখে দেওয়া হয়, ওর প্রথমে ছিল হচ্ছে 112 ডিগ্রি, যেটা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে কমে প্লাস 52.7 ডিগ্রিতে পরিণত হবে। ঠিক একইভাবে বিটা প্লাস ডিগ্লুকোজ ওর আবর্তিক আবর্তন মানে প্লাস 19 ডিগ্রি, ওটা রেখে দিলে ওটাও 52.7 গিয়ে স্থির হচ্ছে। এই যে আপেক্ষিক আবর্তনের মান পরিবর্তন হচ্ছে, এটাই বলা হচ্ছে মিউটারোটেশন। আর একটা অবিজারক সুগারের নাম বলেছে, আমি দুটোর নাম লিখে দিয়েছি, সুক্রোজ সেলুলোজ। তোমরা পরীক্ষায় একটাই লিখবে। নেক্সট কোশ্চেন, শর্টকি ও ফ্র্যাঙ্কেল ত্রুটির পার্থক্য আর দেহকেন্দ্রিক ঘনকাকার গ্যাসের প্যাকিং দক্ষতা। ওটা তো 68% আমরা জানি। আচ্ছা, শর্টকি আর ফ্র্যাঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য কী হচ্ছে? শর্টকি ত্রুটিতে কেলাসে সমসংখ্য ক্যাটায়ন আয়ন নির্দিষ্ট হওয়ার ফলে তৈরি হয়, আর ফ্র্যাঙ্কেল ত্রুটিতে কী হয়, আয়নগুলো তার নিজস্ব বৈশান ছেড়ে আন্তঃস্থানিক অবস্থানে আসে, ফলে ফ্র্যাঙ্কেল ত্রুটি সৃষ্টি হয়। শর্টকি ত্রুটিতে কেলাসের ঘনত্ব বৃদ্ধি পায়, ফ্র্যাঙ্কেল ত্রুটিতে কেলাসের ঘনত্বে কোনো পরিবর্তন হয় না। দুটোর উদাহরণ দিয়ে দিয়েছি, NaCl, KCl, CSBr ইত্যাদি। এর হচ্ছে AgCl, AgBr, AgI, ZnS ইত্যাদি, AgI। তো তোমাদের এটা পার্থক্য তিনটেও করে নিতে পারতে, উদাহরণগুলো পার্থক্য আলাদা করে ধরতে। আর দেহকেন্দ্র বললামই, প্যাকিং দক্ষতা 68%। নেক্সট কোশ্চেন, একটি ধাতু পারমাণবিক ভর 75 ঘনকাকার কেলাস গঠন করে, বাহুর দৈর্ঘ্য 5 অ্যাংস্ট্রম হলে ধাতুটির ঘনত্ব এত হলে পারে, ধাতুটির পারমাণবিক ব্যাসার্ধ কত আর বের করতে বলে। প্রথমে জানতে কী ধরনের কেলাস যোগ সেটা বলেনি, তো কী কী বলেছে দেখি। ধাতুর পারমাণবিক ভর 75 মানে M = 75, ঘনকাকার কেলাস গঠন করে, উক্ত কেলাসে বাহুর দৈর্ঘ্য 5 অ্যাংস্ট্রম মানে A = 5 অ্যাংস্ট্রম, 10⁵ সেমি। ঘনত্ব বলেছে 2 গ্রাম পার সেমি কিউব, তাহলে ρ = ঘনত্ব 2 গ্রাম পার সেমি কিউব। যেটা জানি না কী ধরনের যৌগ, আর N হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, লিখে দিয়েছি। সমাধান করে দেখো পেলাম হচ্ছে Z = 2, ρ = Zm/কিউব পেলাম। Z = 2 মানে হচ্ছে দেহটা এটা দেহকেন্দ্রিক ঘনকাকার, তাহলে এক্ষেত্রে পরমাণু ব্যাসার্ধ R = কী হবে, A√3/4, এর মান জানি আমরা 5 অ্যাংস্ট্রম, সেটা বসিয়ে দিয়েছি 2.16 অ্যাংস্ট্রম। পরেরটা 0.7 মোলার NH2SO4 70% বিয়োজিত হয়, দ্রবণটির হিমাঙ্ক অবনমনের মান নির্ণয় করতে হবে। তাহলে বিয়োজন মাত্রা আলফা = I-1/N-1, তাহলে এখানে আলফা হচ্ছে কত, 70% মানে 0.70। তাহলে এখানে ভ্যান্টপ ফ্যাক্টর বের করে নিতে হবে। N হচ্ছে একটা অণু ভেঙে কটা অণু তৈরি হচ্ছে, Na2SO4, তার মানে দুটো Na পাবো, একটা SO4 2- পাবো, দুটো Na প্লাস একটা SO4 2-, তাই 3টে পাবো বলে N এর মান হচ্ছে 3, কোণার সংখ্যা 3। আয়ের মান বেরোলো, তাহলে ∆T = I × Kf × M করলে আমরা পাচ্ছি হিমাঙ্কের অবনমন হবে যে 3.1248 কেলভিনও লিখতে পারো, সেন্টিগ্রেডও লিখতে পারো। পরে কোশ্চেন বলছে, রাউল্টের সূত্রকে হেনরির সূত্রের বিশেষ রূপ হিসাবে বিবেচনা করা হয় কেন? দেখো, হেনরির সূত্রে কি বলা হয়েছে, P2 = KH × X2, যে P2 কি, গ্যাসের সঙ্গে সাম্যাবস্থায় থাকা, দ্রবণের সাথে সাম্যাবস্থায় গ্যাসের চাপ, X2 হচ্ছে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ, আর KH তো হেনরির ধ্রুবক। এখন যদি এটা যে কোনো গাঢ়ত্বের সীমাতেই যদি প্রযোজ্য হয়, তাহলে যখন X2 = 1 হবে, অর্থাৎ বিশুদ্ধ দাবক হবে, তখন P2 = কী হবে, P0 মানে বিশুদ্ধ অবস্থায় দাবকের বাষ্পচাপ। তাহলে হেনরির সাথে সমীকরণটা কী হবে, P2 = KH X2। তাহলে এখানে কী হচ্ছে, P2 জায়গায় P2 0 বসালাম, তাহলে X2 মান হয়ে যাচ্ছে 1, তার মানে আমি কী পেলাম, KH = P02। ঠিক একইভাবে তাহলে এটা প্রথম সূত্রটায় বসিয়ে দিচ্ছি, KH এর মানটা, KH এর জায়গায় P02, তাহলে বসালে কী হলো, P2 = P02 × X2। এটাই তো হেনরির সূত্র, এটাই তো রাউল্টের সূত্র। এই সমীকরণটা হলো উদ্বায়ী দাবক বা দাবকের ক্ষেত্রে রাউল্টের সূত্র, যে হেনরির সূত্রে এসছে। সুতরাং বলা যায় রাউল্টের সূত্রটা হেনরির সূত্রের বিশেষ রূপ। এবার পাহাড়ি রাস্তায় লবণ ছড়ানো হয় কেন? কারণ কি, NaCl হচ্ছে অনুদ্বায়ী কঠিন দাবক, ফলে এটা দ্রবীভূত, মানে এটা যদি লবণের উপর ছড়িয়ে দেওয়া হয়, লবণের হিমাঙ্কের অবনমন ঘটে, অর্থাৎ বরফের গলনাঙ্ক বা জলের হিমাঙ্ক অনেক কমে যায়। রাস্তায় ফলে রাস্তায় জমে থাকে যে বরফের উষ্ণতা, সেটা NaCl মিশ্রিত বরফের গলনাঙ্কের থেকে বেশি হয়। বেশি হলে পারে কী হবে, যে বরফে যখন আমরা যে রাস্তার বরফের উপর নুন ছড়িয়ে দেবো, তখন বরফটা গলে যাবে,
ফলে রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যই ওই পাহাড়ি রাস্তায়, শীতপ্রধান দেশে বা পাহাড়ি রাস্তায় ওই ছড়ানোর জন্য, রাস্তাটা পরিষ্কার করার জন্য বরফের উপর নুন ছড়িয়ে দেওয়া হয়। প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার কাকে বলে? না প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটি প্ল্যাটিনাম পাতকে H+ আয়নের গাঢ়ত্বে 1 মোলার গাঢ়ত্ববিশিষ্ট দ্রবণে নিমজ্জিত করে প্ল্যাটিনাম পাতের গা বেয়ে 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বার গঠিত হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলে বা সি বলে, SHG, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। পরেরটা বলেছে অ্যাসিড মিশ্রিত জলকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যথাক্রমে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হচ্ছে। STPতে গ্যাসের আয়তন হচ্ছে 16.8 হলে কত কুলম্ব তড়িৎ পাঠানো হয়েছে? তাহলে আমাদের জানি কি STPতে যে গ্যাসটা উৎপন্ন হয় তার অনুপাত হয় 2:1, 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। তাহলে আমরা যদি 16.8 ml যদি তৈরি গ্যাস, মোট গ্যাস উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন হচ্ছিল কত? 16.8 × 2/3 আনুপাতিক ভাগাকার করে দিলাম, 11.2 হলো। আমরা জানি কি 22,400 STPতে 22,400/2 ml হাইড্রোজেন উৎপন্ন করে 1 ফ্যারাড, মানে 96,500 কুলম্ব তড়িৎ। তাহলে 11.2 করবে কতটা? না 6.5 কুলম্ব তড়িৎ। পরেরটা বলছে ক্যাথোডীয় সংরক্ষণ কাকে বলে বা স্যাক্রিফাইসিং ক্যাথোড কাকে বলে? মাটির নিচে লোহার তৈরি জল বা তেলবাহী পাইপকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে লোহার পাইপকে ক্যাথোড এবং ম্যাগনেসিয়াম ধাতুকে অ্যানোড হিসাবে ব্যবহার করলে উচ্চ পরাধর্মী অর্থাৎ বেশি ইলেকট্রোপজিটিভ হওয়ার জন্য Mg আগে জারিত হয়, এপিধাতুর জারণকে রোধ করে। ম্যাগনেসিয়াম অ্যানোডের, এটা হচ্ছে উৎসর্গিত অ্যানোড, বিনিময়ে আয়রনের ক্যাথোডকে সংরক্ষণ করার এই পদ্ধতি হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ। ঠিক এই কারণেই সমুদ্রের জাহাজগুলোর তলায় ম্যাগনেসিয়াম ব্লক লাগিয়ে দেওয়া হয়। পরের কোশ্চেনটাও তোমরা জানো, খুব সহজ অঙ্ক। অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিমাণ বের করতে হবে। 3টে দিয়েছে, HCl, NaCl আর হচ্ছে CH3COO এনে দিয়েছে। তাহলে আমরা কি জানি? CH3COO Hটা আমায় বের করতে হবে। তাহলে এটার জন্য আমি কোথায় পাবো? CH3COO H এর কাছাকাছি আছে কোনটা? CH3COO Na, এখানে CH3COO আয়নটা আমরা পেয়ে যাচ্ছি। আর প্লাস HCl, এখান থেকে H+ আয়নটা আমরা পাচ্ছি, কিন্তু এক্সট্রা হয়ে গেল Na, এখানে Cl, NaCl এক্সট্রা হয়েছে, বাদ দিয়ে দিলাম NaCl। দেখো ভ্যালুগুলো পুট করে দিলাম, 391 সিমেন্স সেমি স্কয়ার মোল ইনভার্স। এটাই অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতার মান। চলো নেক্সট প্রবলেম। তোমরা যদি ভিডিওটা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। এরকম ভিডিও আমরা আনতেই থাকবো। এটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 ও 20 মিনিট পরে হার ধ্রুবক যথাক্রমে 0.04 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এবং 0.03 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অর্ধায়ন নির্ণয় করতে বলেছে। তো 10 মিনিটের পর বিক্রিয়ার হার ধ্রুবক কত আর 20 মিনিট পর হার ধ্রুবক কত, দুটো আমরা বের করে ফেলেছি। দিয়ে তাহলে এটাই 1, এটা 2 নম্বর দিলাম, এবার অনুপাত বের করে ফেলি। এটা করলে A1/A2 ভ্যালু পেয়ে যাচ্ছি 4/3। তাহলে 20 - 10 মানে 10 মিনিট টাইম ব্যবধানে বিক্রিয়ার হার ধ্রুবক কী হবে? K = 2.303/T log A/A-x। এখানে A হচ্ছে A1 এবং A-x হচ্ছে A2। ভ্যালুগুলো পুট করে দিলাম, 0.0228 মিনিট ইনভার্স পেয়েছি। তাহলে অর্ধায় কত হবে? 0.693/K করলে আছে 24.06 মিনিট। কলয়েডের তঞ্চন কাকে বলে? এই সংক্রান্ত নিয়মটা সুলজারি নিয়ম হবে। বলছে কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্যে পদার্থের সংযোগে ফলে কলয়েডের বিসীয় দশার অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে তঞ্চন বলে। এর সংক্রান্ত সুলজারি নিয়ম কি? কলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কলয়েডের তঞ্চনের জন্য দায়ী এবং বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। আমরা সেকেন্ড পার্টে বাকি অংশটা করাবো। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে কালকে আবার এই সময়েই নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য শুভ দিন।